পেহেলগাঁও হামলার বদলা নিয়েছে ভারত। সিঁদুরের বদলা, সিঁদুর, অপারেশন সিঁদুর। রাত 1টা 5 থেকে 1:30 পর্যন্ত ধারাবাহিকভাবে অপারেশন করা হচ্ছে, একের পর এক স্ট্রাইক, গুড়িয়ে দেওয়া হয়েছে জঙ্গিদের ঘাঁটি। পিওকেতে থাকা একাধিক জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। কুড়িশ গোটা দেশবাসীর তরফ থেকে গোটা বিশ্ব আজকে সাক্ষী থাকলো। আমাদের দিকে চোখ তুলে তাকালে সন্ত্রাসবাদ কিভাবে নির্মূল করতে হয় সেটা আমরা খুব ভালো মতো জানি। অনেকেই বলছিলেন 10 দিন হয়ে গেল, 12 দিন হয়ে গেল, 14 দিন হয়ে গেল, কেন এখনো পর্যন্ত কোনো স্ট্রাইক করা হলো না? বোধহয় আজকের দিনটাই জন্যই অপেক্ষা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সঠিক সময়ে তিনি গ্রিন সিগন্যাল দেন এবং তারপরে এই অপারেশন তো হয়েছে। কোথায় কোথায় হয়েছে চট করে দেখিয়ে দেই, ভালো করে দেখবেন। নিখুঁত অপারেশন, একেবারে ম্যাপ পয়েন্টিং করে। কোটলি রাজৌরি থেকে 15 কিলোমিটার দূরে লস্করের ট্রেনিং ক্যাম্প। দেখুন, মাত্র 15 কিলোমিটার দূরে কোটলিতে জঙ্গি ঘাঁটিতেই কিন্তু আক্রমণটা করা হয়েছে। জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দেওয়া হয়েছে, আমজনতার ক্ষতি হয়নি। গুলপুর পুঞ্চ থেকে 35 কিলোমিটার দূরে লস্কর এবং জৈশের ক্যাম্প, এখানে প্রশিক্ষণ দেওয়া হয় জঙ্গিদেরকে। সেই গুলপুরে যে জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র আছে সেটা গুড়িয়ে দেওয়া হয়েছে 35 কিলোমিটার দূরে পুঞ্চ থেকে। বারনালা রাজৌরি থেকে মাত্র 10 কিলোমিটার দূরে, সেখানে যে জঙ্গি ঘাঁটি লজিস্টিক সাপোর্ট দেওয়া হতো, সেই বারনালার জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে। মেহমুনা সীমান্ত থেকে মাত্র 15 কিলোমিটার দূরে হিজবুলের জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে। মুরিদকে একাধিক হামলা করা হয়েছে সেখানে। লস্করের জঙ্গি ঘাঁটি সাম্বা থেকে 30 কিলোমিটার দূরে মুরিদকে গুড়িয়ে দেওয়া হয়েছে, যেখান থেকে প্রশিক্ষণ পেয়েছিল আজমল কাসব, তার প্রশিক্ষণ কেন্দ্র গুড়িয়ে দেওয়া হয়েছে। বাওয়ালাপুর জৈশের হেডকোয়ার্টার 6.5 একর জায়গা নিয়ে সীমান্ত থেকে 100 কিলোমিটার দূরে গুড়িয়ে দেওয়া হয়েছে মাসুদ আজহার। এখানে বসেই অপারেশনগুলো করতো দিনের পর দিন, সেই ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে। লিমা, শুভজিৎ, তুমি এক এক করে সব জায়গা দেখাচ্ছিলে কোথায় কোথায় হামলা হয়েছে, কিন্তু আমি এই মুহূর্তে দর্শকদেরকে আরো আপডেট দিতে চাইবো এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে এই খবর। এটাই নতুন ভারত, আজ দেশের গর্বের দিন। সফল প্রত্যাঘাতের পর প্রতিক্রিয়া প্রধানমন্ত্রীর। অপারেশন সিঁদুরের সফল প্রত্যাঘাত, সর্বদল বৈঠকের ডাক ইতিমধ্যেই দেওয়া হয়েছে। কাল সকাল 11টায় সর্বদল বৈঠক ডাকলো সরকার। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈঠক এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ বটে। জ্যোতির্ময় কর্মকারের কাছ থেকে আরো তথ্য জানবো। জ্যোতির্ময়, এর আগে ঠিক আমাদের মনে আছে এই হামলার পরপর সর্বদল বৈঠক ডাকা হয়েছিল এবং আমরা কোথাও বক্তব্যে কিংবা কোথাও এক্স হ্যান্ডেলের রিয়াকশনে দেখেছিলাম, সবাই বলেছিল যে আমরা সবাই একমত। কালকের যে বৈঠক কতটা গুরুত্বপূর্ণ? দেখো, দেশের সার্বভৌমত্ব, ভারতীয়ত্বকে যখন কেউ চ্যালেঞ্জ করে তখন রাজনৈতিক দলগুলির নিজেদের মধ্যে অভ্যন্তরীণ যে রাজনৈতিক বিরোধ, সব কিছুর ঊর্ধ্বে উঠে তারা জাতীয় স্বার্থে, জাতীয় ঐক্যের এক বেনজির ছবি তারা তৈরি করে। পেহেলগাম হামলার ঠিক অব্যবহিত পরেই প্রথম যে সর্বদলীয় বৈঠক হয়েছিল, সেখানেই কার্যত সমস্বরে প্রত্যেকটা বিরোধী রাজনৈতিক দল তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি সমর্থন জানিয়েছেন এবং তারা বলেছেন যে পেহেলগাম হামলার যারা মূল কালপ্রিট তাদেরকে একেবারে শাস্তির কাঠগড়ায় আনতে হবে এবং প্রয়োজনে পাকিস্তানে প্রত্যাঘাতের ক্ষেত্রেও কিন্তু সম্পূর্ণভাবে সরকারের ওপর আস্থা দেখানো হয়েছে। এবং আজ সকাল থেকে সেই ছবিটাই আমরা দেখছি। রাহুল গান্ধী থেকে শুরু করে আরজেডি, সমাজবাদী পার্টি, ডিএমকে, সিপিআইএম, প্রত্যেকটি বিরোধী দল তারা এক সুরে সেনাবাহিনীকে তারা ধন্যবাদ জানাচ্ছেন। এবং আবারও যে সর্বদল বৈঠক হতে চলেছে আগামীকাল সকাল 11টার সময়, সেই ধন্যবাদ তোমায়। আর এরই মধ্যে আরো একটা বড় খবর, আদর্শ সেনার প্রধানদের সঙ্গে বৈঠক অমিত শাহের। আদর্শ সেনার প্রধান যারা আছেন তাদের সঙ্গে বৈঠক করলেন অমিত শাহ। ছুটি বাতিল করে অফিসারদের কাজে ফেরার নির্দেশ। সীমান্তবর্তী রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা শাহের। বাংলা, সিকিম সহ একাধিক রাজ্যের সঙ্গে কথা স্বরাষ্ট্রমন্ত্রীর। নিঃসন্দেহে বড় খবর। আর এই মুহূর্তে একটা ছবি দেখাবো আপনাদেরকে। রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৌঁছে গেলেন। এই মুহূর্তে আমরা যে খবর পাচ্ছি, রাষ্ট্রপতি ভবনে পৌঁছে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপনাদের সরাসরি সেই ছবি দেখাচ্ছি। নিয়ম অনুযায়ী যুদ্ধ শুরুর আগে রাষ্ট্রপতির অনুমতি নিতে হয়। রাষ্ট্রপতি ভবনে নরেন্দ্র মোদীর কনভয় ঢুকছে। যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি এক্সক্লুসিভ।
যে খবরে ছিলাম, আধা সেনার প্রধানদের সঙ্গে বৈঠক, অমিত শাহের ছুটি বাতিল করে অফিসারদের কাজে ফেরার নির্দেশ, সীমান্তবর্তী রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা অমিত শাহের। আমরা এই খবরে থাকবো, তবে তার আগে এক্সক্লুসিভ যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। রাষ্ট্রপতি ভবনে ঢুকছে প্রধানমন্ত্রীর কনভয়। নরেন্দ্র মোদী পৌঁছে গেলেন রাষ্ট্রপতি ভবনে, ঘড়ির কাঁটা 1:35:36। আধা সেনার প্রধানদের সঙ্গে বৈঠক অমিত শাহের। যে খবরের দিকে নজর রাখছি আমরা, ছুটি বাতিল করে অফিসারদের কাজে ফেরার নির্দেশ। সব থেকে বড় কথা, সীমান্তবর্তী রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন অমিত শাহ। বাংলা, সিকিম সহ 10 রাজ্যের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর কথা। তন্ময় প্রামাণিক আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী নিউজ রুম থেকে। তন্ময়, সকাল থেকে যে প্রশ্নগুলো বারংবার উঠছে যে পশ্চিম সীমান্তে, পশ্চিমে সেখানে তো এইরকম একটা অপারেশন করা হচ্ছে, পাকিস্তানকে উপযুক্ত জবাব দেওয়া হচ্ছে, তাহলে পূর্বে কেন আগাম ব্যবস্থা নেওয়া হচ্ছে? ঠিক সেই সময় দেখলাম যতগুলো বর্ডার আছে, সেই বর্ডার লাগোয়া যে রাজ্যগুলো রয়েছে তাদের প্রধানদের সঙ্গে, মুখ্যমন্ত্রীদের সঙ্গে অমিত শাহের কথা। তন্ময়, দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টি। এই যে খবরটা আমরা ব্রেক করছি দুপুর 2টোর সময় ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে উত্তর পূর্ব ভারত এবং উত্তর ভারতের যে সীমান্তবর্তী রাজ্যগুলো রয়েছে, বিশেষ করে নেপাল এবং হচ্ছে যে বলা চলে যে অন্য যে সীমান্তবর্তী রাজ্য রয়েছে পাকিস্তানের সঙ্গে, সেই রাজ্যগুলোকে নিয়েই কিন্তু এই বৈঠক হচ্ছে। বৈঠকে বলা হচ্ছে জম্মু কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান, গুজরাট, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, সিকিম এবং পশ্চিমবঙ্গ আর লাদাখ, অর্থাৎ পাকিস্তান এবং নেপাল বর্ডারে যে সমস্ত রাজ্যগুলো রয়েছে সেই রাজ্যগুলোর মুখ্যমন্ত্রী, সেখানকার ডিজিপি মানে পুলিশের যিনি প্রধান রয়েছেন এবং তার সঙ্গে চিফ সেক্রেটারি, এই তিনজন প্রত্যেক রাজ্য থেকে থাকবেন। অমিত শাহের সঙ্গে তাদের ভিডিও কনফারেন্সিং ঠিক দুপুর 2টোয়, অর্থাৎ কিছুক্ষণের মধ্যে শুরু হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে, তুমি বুঝতে পারছো, এখনই যে খবর আমরা দেখালাম এক্সক্লুসিভ ছবি, যে প্রধানমন্ত্রী কনভয় ঢুকছে রাষ্ট্রপতি ভবন। রাত্রেবেলায় প্রধানমন্ত্রী যখন এই স্ট্রাইক হয় তখন তিনি সেটাকে গোটাটাকে অবজার্ভ করেন, তিনি দেখেন। তারপর পর সকাল থেকে যে বৈঠক, সেই বৈঠকের পর এবার উত্তর পূর্ব এবং উত্তরের পশ্চিমের রাজ্যগুলোর সঙ্গে সেখানকার মুখ্যমন্ত্রী, ডিজিপি এবং চিফ সেক্রেটারিদের সঙ্গে বৈঠক। ফলে আরো কোনো বড় বিষয়ের কি ইঙ্গিত রয়েছে সেটাই কিন্তু মনে করছেন অনেকে। কারণ এত দ্রুত পরপর যে ঘটনাগুলো ঘটছে, যেভাবে 3 বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক, একদিকে রাজনাথ সিং, অমিত শাহ, প্রধানমন্ত্রী, পরপর এই বৈঠকগুলো থেকেই মিলে যাচ্ছে। তুমি যেটা বলছো যে আবার সর্বদলীয় বৈঠক রয়েছে, সব মিলিয়ে এই রাজ্য যে সীমান্তবর্তী রাজ্যগুলো রয়েছে, সবচেয়ে লক্ষণীয় যে বাংলাদেশের সঙ্গে আরো যে রাজ্যগুলো রয়েছে সেগুলোর মুখ্যমন্ত্রীদের সঙ্গে কিন্তু কথা বলা এখনো কোনো কিছু পাওয়া যায়নি। যেটা পাওয়া যাচ্ছে সেটা যে পাকিস্তান এবং নেপালের সঙ্গে যে সীমান্তবর্তী রাজ্য রয়েছে সেই রাজ্যগুলির মুখ্যমন্ত্রী, চিফ সেক্রেটারি এবং ডিজিপি যারা রয়েছেন তাদের সঙ্গে বৈঠক। ফলে আবারও বড় কোনো একটা ঘটনা কি ঘটতে পারে সেই ইঙ্গিত কি মিলছে, এমনটাই মনে করছেন অনেকে এই বৈঠকের অন্তত যে খবর মিলেছে সেই খবর থেকে। শুভজিৎ, সঙ্গে থাকো তন্ময়। তবে এই মুহূর্তে আরো বেশ কিছু তথ্য দিয়ে আমাদের দর্শকদেরকে। পেহেলগাঁও হামলা জঘন্য, বর্বরচিত ছিল। জম্মু কাশ্মীর এবং কাশ্মীরের উন্নয়ন থমকে দেওয়াই হামলার লক্ষ্য ছিল। পাক মদতপুষ্ট জঙ্গিদের ভার্সনে হামলায় পাক জঙ্গি গোষ্ঠী টিআরএস এর যোগ প্রমাণিত। 15 দিন পরেও পাকিস্তান জঙ্গিদের বিরুদ্ধে পদক্ষেপ করেনি। জঙ্গিদের জবাব দিতে ভারত নিজের অধিকার প্রয়োগ করেছে। সুনির্দিষ্ট পরিমিত অপ্ররোচনামূলক পদক্ষেপ ভারতে জানালেন বিদেশ সচিব। पहलगाम आतंकवादी हमले की जांच से पाकिस्तान के साथ आतंकवादियों के संपर्क उजागर हुए हैं। रेजिस्टेंस फ्रंट द्वारा किए गए दावे और लश्कर तैयबा से ज्ञात सोशल मीडिया हैंडल द्वारा इसको रीपोस्ट किया जाना इसकी पुष्टि करता है। चश्मदीद गवाहों और विभिन्न जांच एजेंसियों को उपलब्ध अन्य सूचनाओं के आधार पर हमलावरों की पहचान भी हुई है। हमारी इंटेलिजेंस ने इस टीम के योजनाकारों और उनके समर्थकों की जानकारी जुटाई है। इस हमले की रूपरेखा भारत में सीमा पार आतंकवाद को अंजाम देने के पाकिस्तान के लंबे ट्रैक रिकॉर्ड से भी जुड़ी हुई है, जिसके लिखित और स्पष्ट दस्तावेज उपलब्ध हैं। पाकिस्तान दुनिया भर में आतंकवादियों के लिए एक शरण स्थल के रूप में पहचान बना चुका है। 6 से 7 मई 2025 की रात 1:05 से 1:30 बजे के बीच भारतीय सशस्त्र बलों द्वारा अंजाम दिए गए ऑपरेशन सिंदूर 22 अप्रैल को
पहलगाम में हुए विभत्स आतंकवादी हमले के शिकार मासूम नागरिकों व उनके परिवारों को न्याय देने के लिए लॉन्च किया गया था। इस कार्रवाई में 9 टेररिस्ट कैंप्स को टारगेट किया गया और पूरी तरह से इसे बर्बाद किया गया। इन लक्ष्यों का चयन विश्वसनीय इंटेलिजेंस सूचनाओं के आधार पर हुआ ताकि आतंक गतिविधियों की रीढ़ तोड़ी जा सके और यह खास ध्यान दिया गया कि निर्दोष नागरिकों और सिविलियन इंस्टॉलेशन को नुकसान न पहुंचे। India has demonstrated considerable restraint in its response. However, it must be said that the Indian armed forces are fully prepared to respond to Pakistani misadventures, if any, that will escalate the situation. এই মুহূর্তে আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন অবসরপ্রাপ্ত এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী। দীপাঞ্জন বাবু, এর আগে আমরা দেখেছিলাম পেহেলগাঁও হামলার কয়েকদিন আগে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির জাতিতত্ত্বের কথা বলে উস্কানি দেন, অথচ অপারেশন সিঁদুরে সাংবাদিক বৈঠক করলেন আমাদের দেশের কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার বমিকা সিং। এটাও বোধহয় গোটা বিশ্বর কাছে দর্শনীয়, ঈর্ষণীয় বটে। দেখো, এই পুরো ব্যাপারটাতে অপারেশন এবং পোস্ট অপারেশন ব্রিফিং, এই পুরো ব্যাপারটাতে 3টে জিনিস অত্যন্ত উল্লেখনীয়। অপারেশনের নাম কি? অপারেশন সিঁদুর। এবং ভুলে গেলে চলবে না, পেহেলগামে কিন্তু মহিলাদের না মেরে তাদের স্বামীদের হত্যা করে, তাদের পরিচয়, ধর্ম পরিচয় চেক করে তারপর হত্যা করে মহিলাদের বলা হলো যাও গিয়ে মোদিকে বলো। তো এই আমাদের ভারতবর্ষের আমাদের মহিলাদের স্মৃতির এই সিঁদুর মুছে যে দিয়েছিল, তো এটা প্রত্যাঘাতে দেখা হলো যে ভারতীয় মহিলা, হিন্দু মহিলাদের সিঁদুরের কতটা শক্তি, ঠিক ওদের পুরো মানে শেকড় থেকে উকড়ে ফেলা হলো। এখন এটা সবে শুরু হলো। 1, 2 নম্বর যেটা তুমি বললে আসিম মুনিরের সেই ঘৃণ্য দ্বিজাতি তত্ত্বের কথা আমরা দেখিয়ে দিলাম। আমরা সবাই ভারতীয়, দ্বিজাতি তত্ত্ব ওদের নিজেদের ওখানেই থাক, তার জন্য দেশটা টুকরো টুকরো হয়ে যাচ্ছে পাকিস্তান, আর আমরা একজোট। 3 নম্বর যেটা, যে মহিলাদের যেরকম ভাবে ওরা অপমান করে তাদের স্বামীদের হত্যা করে বলা হয়েছিল, সেই মহিলাদের দিয়েই এই পোস্ট অপারেশন ব্রিফিং করা। এটা এই পুরো ওভারঅল এই অপারেশনের প্রি অপারেশন, অপারেশন এন্ড পোস্ট অপারেশন এত সুচারু ভাবে, এত ঠান্ডা মাথা যারা করেছে তাদের কুর্নিশ জানাই, যারাই করে থাকুক, অসাধারণ কাজ। বেশ, সঙ্গে থাকুন লিমা, আরো বেশ কিছু খবর পাচ্ছি আমরা। লিমা, আমি কিছু ছবি দেখাতে চাইবো শুভজিৎ এই মুহূর্তে, কারণ যে ছবিগুলো আজ দেখতেই হয়, বারংবার দেখতে হয়। যদি বলি আত্মতৃপ্তির জন্য, তাহলে তাই। আজ গোটা দেশ এই ছবিগুলো দেখার জন্যই কিন্তু অপেক্ষা করছিল। তাই ভালো করে টিভি 9 বাংলার পর্দায় এই ছবিগুলো দেখুন, কিভাবে ভারত বদলা নিয়েছে। এই ছবিগুলো আজ সারাদিন বারবার করে দেখুন। একের পর এক আমাদের দেশের যারা সাধারণ মানুষ, তারা ঘুরতে গিয়েছিলেন, একটু আনন্দ করতে চেয়েছিলেন, একটু ছুটি কাটাতে গিয়েছিলেন, তাদেরকে মারা হয়েছে। আর তার বদলা হবে না, তার বদলা নেবে না ভারত। আজ মক ড্রিল হবে ভেবেছিলাম আমরা সবাই, গোটা দেশ জুড়ে সবাই প্রস্তুত ছিল, কিন্তু তার আগে যে পাকিস্তান এত বড় একটা সারপ্রাইজ পেয়ে যাবে তা হয়তো আমরা কেউ ভাবিনি। কিন্তু প্ল্যান ছিল ভারতীয় সেনার, একেবারে সুপরিকল্পনা। আমরা বারবার মহড়ার কথা বলছিলাম, মহড়ার ছবি দেখাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করেই বারবার টিভি 9 বাংলা একটা কথা কিন্তু আপনাদের বলেছিল, বারবার আমরা বলেছিলাম, যে কোনো মুহূর্তে প্রত্যাঘাত হবে, যে কোনো মুহূর্তে। এবং সারা রাত বসে এই অপারেশন সিঁদুর নিজে দেখেছেন নরেন্দ্র মোদী। সারা রাত তিনি নজর রেখেছিলেন কন্ট্রোল রুমে, রাত জেগে অভিযানের উপর তার নজর ছিল। এই ছবিটা দেখুন, যেখানে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বদলা, এই অপারেশন সিঁদুরের ওপর কড়া নজর রেখেছিলেন। পেহেলগাঁওয়ের প্রতিশোধ বিশ্বকে জানিয়ে দিল আজ ভারত। গোটা বিশ্বের কাছে আজকে একটা বার্তা গেল। আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, সৌদিকে জানালো নয়াদিল্লি, পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি যোগের সুনির্দিষ্ট তথ্য ছিল, আমেরিকাকে জানানো হলো ভারতীয় দূতাবাসের তরফে। কিভাবে জঙ্গি ঘাঁটিতে নিখুঁত অপারেশন ভারতের। গোয়েন্দা সূত্রে জঙ্গি ঘাঁটি নির্ভুল তথ্য পেয়েছিল সেনা। যৌথ পরিকল্পনা করে ভারতীয় বায়ুসেনা, নৌবাহিনী এবং স্থলবাহিনী।
প্রিসিশন গাইডেড অ্যাকশনের জিপিএস ও লেজার টেকনোলজির মাধ্যমে জঙ্গি ঘাঁটি শনাক্ত করা হয়। ড্রোন, স্যাটেলাইট ও রেডারের মাধ্যমে শেষ মুহূর্ত পর্যন্ত ট্র্যাকিং। অর্থাৎ প্রথমেই এজেন্সির একটা ভূমিকা। দীপাঞ্জন বাবুর কাছে আবারও যাব। দীপাঞ্জন বাবু, সকাল থেকে এ নিয়ে আপনার সঙ্গে কথা হয়েছিল, এজেন্সির একটা বড় ভূমিকা ছিল আজকের এই স্ট্রাইকের নেপথ্যে। বলা যেতে পারে প্রথম স্টেপটাই নিয়েছিল এজেন্সি। দীপাঞ্জন বাবু, দেখো, যখন যেখানে জনবসতিপূর্ণ এলাকাতে, বিশেষ করে সেটা যদি মিলিটারি এস্টাবলিশমেন্ট না হয়, সেখানে সরাসরি অ্যাটাক করাটা খুব রিস্ক, কারণ ওখানে সিভিলিয়ানের ইনভলভমেন্ট থেকে যায় এবং সেটা কোনো রাষ্ট্রই চায় না যে সন্ত্রাসবাদী হোক বা যাই হোক, কাউকে এলিমিনেট করতে গিয়ে কোনো সিভিলিয়ানের যেন আঘাত না লাগে। ঠিক এই জায়গাটা থেকে ইন্টেলিজেন্স এজেন্সি, আমাদের এজেন্সির সাফল্যটা এই জায়গাতে, কারণ এজেন্সির সাফল্যের উপর নির্ভর করে পুরোপুরি অপারেশনের সর্বাঙ্গিক সাফল্যটা। কারণ এজেন্সি এই সমস্ত, যখন আমরা এরকম অপারেশন গুলো, যখন আমরা কোঅর্ডিনেটস পাঠাই, আমাদের বলাই হয় যে আমরা 10 থেকে 15 মিটার এলাকার মধ্যে আমরা পাঠাবো। কারণ 10 থেকে 15 মিটার এই জন্য বলা হয়, যখন গাইডেড মিসাইল হোক আর যাই হোক না কেন, সেটা নির্দিষ্ট লক্ষ্য থেকে একটা 10-15-20 মিটারের এদিক ওদিক হতে পারে এবং সেটা হয় এই যে ট্র্যাজেক্টরিটা করে আসছে, সেখানে হাওয়ার গতিবেগ বিভিন্ন ফ্যাক্টরও কাজ করে। কিন্তু এই প্রিসিশন অ্যাটাকে এই 15 মিটার 20 মিটার যদি এদিক ওদিক হয়, সেটা কিন্তু পাশের কোনো নিরীহ বাড়িতে পড়তে পারে, সেটা কখনোই আমরা চাই না। তো এই কোঅর্ডিনেটস গুলো এক্স্যাক্টলি ওই লোকেশনে দাঁড়িয়ে কেউ পাঠিয়েছে, আমাদের লোকেরা, আমাদের ভাইয়েরা, তাদের সালাম যারা পাঠিয়েছেন, তাই বেসিসে স্পেসিফিক অ্যাটাক হয়েছে। পাকিস্তান যতই বলুক সিভিলিয়ান মারা গেছে, সেইগুলো বাজে কথা, স্পেসিফিক জিহাদিদেরই আমরা এলিমিনেট করেছি। বেশ, সঙ্গে থাকুন, আমরা পরপর কতগুলো খবর দিয়ে রাখি। অজিত ডোভাল আজকে সকাল সকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একটি বৈঠক করেন। গতকাল রাত 8টা থেকে রাত 12টা পর্যন্ত অন্তত 12টা বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজকে সকালে অজিত ডোভাল পৌঁছে যান তার দপ্তরে, তার সঙ্গে বৈঠক করেন। সিজার আমাদের সঙ্গে রয়েছেন। সিজার, কতগুলো ছোট ছোট ঘটনাকে এক সূত্রে কি বাঁধা যায়? অজিত ডোভাল বৈঠক করলেন, নরেন্দ্র মোদী ক্যাবিনেটের বৈঠক ডাকলেন, তারপরে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী এই মুহূর্তে রাষ্ট্রপতি ভবনে চলে গেলেন। সিজার, নির্দিষ্ট করে জানতে চাইবো, আমাদের দেশের সংবিধান বলছে যুদ্ধ ঘোষণা আগে বা যুদ্ধে অংশগ্রহণ করার আগে সংবিধানের অনুচ্ছেদ 53(2) অনুযায়ী রাষ্ট্রপতির অনুমতির প্রয়োজন, কিন্তু সিদ্ধান্ত নেয় মন্ত্রিসভা। মন্ত্রিসভার বৈঠক হলো, প্রধানমন্ত্রী মন্ত্রিসভার বৈঠকের পরেই পৌঁছে গেলেন রাষ্ট্রপতি ভবনে। এক সূত্রে গাঁথা যাবে সব কটাকে সিজার? তোমার এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমি প্রথমেই বলি, একটু আগে প্রাক্তন সিডিএস এম.কে নরভানা তিনি একটা টুইট করেছেন, তিনি একটা এক্স হ্যান্ডেলে একটা মন্তব্য করেছেন, পিকচার আবি বাকি হয়। এটাই যথেষ্ট আমার মনে হয় ইঙ্গিতবাহী। প্রাক্তন সিডিএস হিসেবে তিনি এই অপারেশনের পরে, এই প্রিসাইজ অ্যাটাকের পরে এই মন্তব্যটা কোথাও কিন্তু যথেষ্ট ইঙ্গিত বহন করছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে অজিত ডোভালের সঙ্গে অজিত ডোভালের সঙ্গে এক দফা বৈঠক আমরা এর আগে দেখেছি। এই অপারেশনের আগে দফায় দফায় এনএসএর সঙ্গে বৈঠক হয়েছে প্রধানমন্ত্রীর, এবং তার পরবর্তীতে আমরা দেখেছি মন্ত্রী পরিষদের বৈঠক হয়েছে এবং সেই ঘটনার এই পুনরাবৃত্তি ঘটছে। সেখানে দুটো বিষয় থাকার সম্ভাবনা খুব জোরালো। একটা হচ্ছে এই অপারেশনের পরে, যেটা একটু আগে তুমি আলোচনা করছিলে, যে এজেন্সি বা ইন্টেল ইনপুটের ওপর যে নির্ভরতা, অবশ্যই ইন্টেল ইনপুট সেটা খালি যে এক্সটার্নাল যে এজেন্সি, এক্সটার্নাল এসপিওনেজ এজেন্সি তা নয়, একাধিক এই ধরনের এজেন্সি কাজ করে, এমআই এর লোকেরা থাকেন, বিভিন্ন বাহিনীর যে নিজস্ব এজেন্সি রয়েছে, এই ধরনের একাধিক এজেন্সি রয়েছে, তাদের একটা কোঅর্ডিনেটেড এফোর্টের ওপর দাঁড়িয়ে নির্ভুল ইন্টেলের ওপর এই কাজটা হয়েছে, এই ধরনের অ্যাটাকটা সাকসেসফুল হয়েছে। কিন্তু সেই সঙ্গে সঙ্গে এর পরের ধাপের ইন্টেলটা অত্যন্ত জরুরি, যে এরপরে পাকিস্তান রিটেলিয়েটরি এফোর্ট কি নেবে বা কি স্টেপ নেবে। অর্থাৎ পাকিস্তান নিশ্চয়ই এই ঘটনার পরে চুপ করে বসে থাকবে না, তারাও একটা পাল্টা আঘাত হানার চেষ্টা করবে এবং সেই যে গোয়েন্দা তথ্য, তারা কোন পথে আঘাত হানতে পারে, কি হতে পারে, কত দূর আঘাত হানতে পারে, সেই সামগ্রিক তথ্য খতিয়ে দেখে সেটা কিন্তু অনেকাংশেই এনএসএ ব্রিফ করে থাকেন এবং তার উপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ কি। এবং তুমি যে পরপর যে ছোট ছোট ঘটনাক্রম এক জায়গায় আনার চেষ্টা করলে, সেই জায়গাতে দাঁড়িয়ে এটাই বলা যায় যে পরবর্তী গোয়েন্দা তথ্য
হাতে নিয়ে পরবর্তী পদক্ষেপের জন্য অবশ্যই ভারত তৈরি, এবং সেটারই হয়তো কোথাও একটা রিফ্লেকশন তুমি দেখতে পাচ্ছ এই ছোট ঘটনাগুলো এক জায়গায় করার মধ্যে। সিজার, তোমার কথা প্রসঙ্গে দীপাঞ্জন বাবুর কাছে আরেকবার যাব। দীপাঞ্জন বাবু, সিজারও যে কথা বলছিল, পাকিস্তান জানি না এর পরে কি করবে, কিন্তু আমরা দেখলাম কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্তবর্তী রাজ্যগুলোর মুখ্যমন্ত্রী যারা আছেন তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করলেন। সীমান্তবর্তী রাজ্যের মানুষ, আমরাও, আমাদের মতন আরো অনেক আমজনতা আছে। সেনা তো সেনার কাজ করছে, আধা সেনার কাজ করছে, প্রশাসনিক কর্তারা তাদের কাজ করছে, কিন্তু আমরা যারা সীমান্তবর্তী রাজ্যের মানুষ, আমজনতার কি কর্তব্য রয়েছে, কতটা চোখ কান খোলা রাখতে হবে? দেখো, আমরা তো সাধারণ জনতা না, আমিও তো এখন রিটায়ার্ড। এই জনতাদের প্রতিনিধি কারা? জনপ্রতিনিধি। বাংলার এক জনপ্রতিনিধি সাংসদ, তিনি তো আবার টুইট করলেন সমাজ মাধ্যমে এই যেগুলো বেরিয়েছে এগুলো নাকি সব গাজা স্ট্রিপের, ইন্ডিয়ান আর্মি কোনো অ্যাকশন করেনি, আর্ম ফোর্সেস, এগুলো সব বিজেপির ইলেকশন গিমিক, এবং এগুলো নাকি গাজা স্ট্রিপের ভিডিও ভাইরাল হচ্ছে। এই হচ্ছে একজন জনপ্রতিনিধি, তিনি সাংসদ, তার মন্তব্য। তো আমাদের এইগুলো থেকে সচেতন হতে হবে। সাধারণ মানুষ নিজেদের দায়িত্বটা বুঝে নিক, গুজবে যেন কান দেবেন না, তেমনি আপনার আশেপাশে কি হচ্ছে সেগুলোর দিকে যথেষ্ট সতর্কতা রাখুন। কারণ যেটা আমরা বারবার বলেছি, বিশেষ করে পশ্চিমবঙ্গে স্লিপার সেলে কিন্তু প্রচুর সম্ভাবনা আছে। এবং এরা যদি, কারণ পাকিস্তান দেখুন সরাসরি ভারতের বিরুদ্ধে আক্রমণ করতে ওদের 4 বার ভাবতে হবে। ওদের নিজেদের কাছে ওদের যা মানে আর্মস অ্যামুনিশন রয়েছে তাতে খুব বেশি হলে 4 দিন ওরা ভারতের সঙ্গে লড়তে পারে। এবং এটা কোনো ইন্টারনেট পাওয়া খবরের সূত্র না, এটা ওদের নিজেদের মিটিং এ আসিম মনির নিজে অ্যাকসেপ্ট করেছেন, আচ্ছা, ওদের ইন্টারনাল ব্রিগেড কমান্ডারদের মিটিং এ, এবং সেই ভিডিও বেরিয়ে গেছে, লিক হয়েছে। তো সেই জায়গায় পাকিস্তান প্রক্সি ওয়ার চালাবে, এবং প্রক্সি ওয়ারের নাশকতামূলক কাজগুলো ভারতবর্ষের বিভিন্ন জায়গায় হতে পারে, বিশেষ করে পশ্চিমবঙ্গে। আমাদের সতর্ক থাকতে হবে মানুষ। দীপাঞ্জন বাবু একটু সঙ্গে থাকুন, আরো একটা বড় খবর পেয়েছি আমরা। লিমা খবর ব্রেক করবে। লিমা, এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবর তো বটেই, আর একটু আগে শুভজিৎ সিজার যে কথা বলছিল, মনোজ নারাবনের পোস্ট অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং ইঙ্গিতপূর্ণ বটে। তার কারণ সেখানে তিনি মেনশন করেছেন, সেখানে পোস্টে তিনি লিখেছেন পিকচার আভি বাকি হে, এখনো কিছু দেখার বাকি রয়েছে। মানে এটা তো সবে শুরু। কেন বলছি জানেন, কেন এই পোস্ট তাৎপর্যপূর্ণ? পাকিস্তান মিস অ্যাডভেঞ্চার করলেই যোগ্য শিক্ষা দেবে ভারত। আরো বড় অপারেশনের প্রস্তুতি ভারতীয় বায়ুসেনার। জ্যাগুয়ার MiG-29 কে সামনে রেখে নকশা সাজাচ্ছে ভারত। আমি কথা বলতে চাইবো সায়ন্ত ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সায়ন্ত, আরো কোন বড় অপারেশনের কি অপেক্ষা তাহলে? একদমই, দেখো আরো বড় অপারেশনের অপেক্ষা, কারণ ভারতীয় বায়ুসেনা সূত্রে খবর যে এই যে পুরো কৌশলটা সাজানো হয়েছিল, যেভাবে এয়ার স্ট্রাইক হবে, সেই এয়ার স্ট্রাইক হয়েছিল রাফাল এবং সুখোইকে সামনে রেখে। কিন্তু আরও যে বড় অপারেশন হতে চলেছে, যেটা জানা যাচ্ছে বায়ুসেনা সূত্রে, সেটা হবে MiG-29 এবং জাগুয়ারকে সামনে রেখে। এবং MiG-29 জাগুয়ারের পেছনে থাকবে রাফাল এবং সুখোই, এবং সবার পেছনে থাকবে তেজস। স্বাভাবিকভাবেই এই যুদ্ধ বিমানগুলো ও মূলত এই কৌশল তৈরি করা হয়েছে। এয়ার স্ট্রাইক আরও হবে, মূলত যেটা বায়ুসেনা সূত্রে খবর, যে একাধিক লঞ্চ প্যাড এখনও রয়ে গিয়েছে পাক অধিকৃত জম্মু কাশ্মীরে, এবং সেখানে জঙ্গি প্রশিক্ষণ শুরু চলে না, সেখানে সেনা আর জঙ্গি একসঙ্গে দাঁড়িয়ে প্রশিক্ষণ নেয়, পাকিস্তানি সেনা এবং জঙ্গি। এই লঞ্চ প্যাডগুলোকে না ভাঙলে চলবে না। এই মুহূর্তে দাঁড়িয়ে অপারেশন সিঁদুর 2.0 শুধুমাত্র এখন সময়ের অপেক্ষা। একটার পর একটা ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, নন স্টপ কভারেজ করছে একেবারে মধ্যরাত থেকে মাঝরাত থেকে TV9 বাংলা, কোনো ব্রেক নেই। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে দেশের মানুষের, বাংলার মানুষের এই ছবিগুলো দেখতে হবে। এই ছবিগুলো দেখার জন্য আমরা অপেক্ষা করেছিলাম, এই বদলার ছবিটা, সেই ছবিগুলো এক এক করে এই মুহূর্তে আপনাদের সামনে।